আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব আমরা এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যালো রেসেলার, আমি ইনজামাম ফ্রম ওল্ড ঢাকা। আসলে আজকে যেই ঘটনাটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটা হলো হসপিটাল রিলেটেড, যেটা হচ্ছে ঢাকার ভিতরে কোনো একটা মেডিকেল কলেজ। আসলে এই মেডিকেল কলেজকে ঘিরে বা এরকম জায়গাটাতে অনেক বছর আগে একসাথে অনেক মানুষের মারা বা লাশের ঘটনা আছে, যেটা হচ্ছে মেডিকেল কলেজ যখন শুরু হয় কাজও বা তার আগের কিছু মানুষকে মেরে ওখানে নর্দমার ভিতর ফেলা হয়েছিল। তো তারপরে ওই জায়গাটাতে মেডিকেল কলেজ গড়ে তোলা হয়। তারপর মেডিকেল কলেজ অনেক দিন পরিত্যক্ত ছিল। এরপর বেশ কয়েক বছর হলো যে মেডিকেল কলেজটা চালু হয়। আমি মেডিকেল কলেজটার নাম আসলে বলতে চাচ্ছি না। আপনি ঘটনায় চলে যাই। আপনার মেইন ঘটনা হচ্ছে আমার আম্মু এবং আমার খালাতো ভাইয়ের সাথে। আমার আম্মু আমার খালাতো ভাইয়ের বাসায়, আমার আন্টির বাসায় 2 বছর আগে বেড়াতে আসে। দেন আমার আম্মু একদিন মেডিকেল কলেজে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পরে আমার আন্টি ওখানে সিনিয়র স্টাফ নার্স, ওনার কাছে যায়। যাওয়ার পরে উনি ঘুরে টুরে যখন বের হয়, হসপিটালের সারাউন্ডিং পরিবেশটা উনি ভালোভাবে দেখতে চায়। তো উনি ঘোরাঘুরি করে ছোট খালাতো ভাইকে সাথে করে নিয়ে, তো ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে আমার আম্মু একটা 38-40 ইয়ার্সের একটা মহিলাকে আমার আম্মু নোটিস করে। আমার আম্মু আমার ছোট যে ভাইটা যেখানেই যাচ্ছে সেখানেই ওই মহিলাটা আমার আম্মুদের সামনে সামনে ঘোরাঘুরি করতেছে। আমার আম্মুরা যেই ফোর্সে যাচ্ছে তার আগে ঘুরে উল্টা দিক থেকে আমার আম্মুদের সামনে। তো বিষয়টা আমরা ফার্স্টে নর্মালি নেই, তারপরে আসলে ছোট ভাইটা অনেক ভয় পায়। তো আমি একটু বলে রাখতেছি যে ওই মহিলাটার মানে হিজাব করা টাইপের, বোরকা টাইপের কিছু পরা ছিল, এবং তার চোখ দুইটা আপনার হয়তো বা দেখবেন যাদের জন্ডিস থাকে বা বিলিরুবিন যাদের বেশি থাকে তাদের শরীরের কালারটা একটু হলুদ জাতীয় হয়। সেম মহিলার মুখের গড়ন বা চোখের মানে যে কালারটা ওরকমই দেখতে। তো এরকম কিছুক্ষণ ডিস্টার্ব করার পরে আমার আম্মুরা বিব্রত হয়ে ওখান থেকে বাসায় চলে যায়। আমার আম্মু পরের দিন দুপুরবেলা ঘুমাচ্ছে। ঘুমের ঘরে আমার আম্মুকে কেউ যেন হাত ধরে গায়ে টাচ দিয়ে ঢাকাঢাকি করে। তো আমার আম্মু তখন ঘুম থেকে উঠে খুব খারাপ অবস্থায় থাকে। আমার আম্মু আমাকে কল দেয় যে আমি একটু অসুস্থ, যার কারণে ঢাকা থেকে চলে যেতে হবে। তো আমি তখন আন্টির বাসায় ছিলাম না, আমি অন্য এক জায়গায় ছিলাম। তো আমার আম্মুর সাথে ওই দিন যেই ঘটনাটা ঘটলো, তার পরের দিন ছোট ভাই, আমার যে খালাতো ভাই, ও একটু অসুস্থ হয়। ও একটা জায়গায় ঘুমাইতে দেয়। ঘুমানোর পরে আমার আন্টি ডিউটির কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর আমার আন্টি নোটিস করে। বলে রাখি যে বছর দুয়েক আগে সেই মেডিকেল কলেজটা একেবারেই অচল ছিল, তার মানে রোগী হতো না, খুব কম মানুষের যাতায়াত, সেখানে কোনো মানুষ তেমন একটা যাইতো না। তারপরে আমার আন্টি নোটিস করে যে ওই অন্য ডিপার্টমেন্ট থেকে মোটা কণ্ঠে কেউ একজন ডাকতেছে, আমার ছোট ভাইটাকে রাইন রাইন বলে ডাকতেছে। তো এই জিনিসটা অনেকক্ষণ এরকম নোটিস করার পরে ওই দিন যে কোনোভাবে আমার আন্টি ডিউটি থেকে চলে এসে তারপরে বাসায় একটু ঝামেলা। আমার ছোট ভাইটা এরকম ভুলভাল দেখে, ভুলভাল বকে, আর আমাকেও বলে যে এরকম জিনিস দেখছি বা এরকম খারাপ কিছু দেখছি। আসলে রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। তো ঘটনার লাস্টে ফিনিশিংটা হলো, আমার আম্মু যখন ঢাকা থেকে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পরে আমার আম্মুর সাথে কোনো ঝামেলা হয় নাই। তবে আমার খালাতো ভাই মাঝে মাঝে নাকি জিনিসটা দেখতো যে মহিলাটা তাদের ফলো করতেছে, তাকে কিছু বলতে চাচ্ছে বা তার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, এরকম কিছু ঝামেলা করত। এবং এখন যে পরিবেশ পরিস্থিতি, মেডিকেল কলেজে এখন প্রচুর রোগী হয় এবং অনেকটা শান্ত, আর আগের মতো কোনো ঝামেলা হয় না। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদ্দিক, গাজীপুর থেকে। ওকে, চলে যাই আপনার ঘটনায়। তো ঘটনাটা আসলে আমার একটা ফ্রেন্ডের বোনের সাথে আর কি, বোনের শ্বশুরবাড়ির একটা ঘটনা। শ্বশুরবাড়িটা হচ্ছে ফটিকচুরির একটা ভোজপুর নামের গ্রামের একটা আশেপাশে একটা জায়গায়। জি তো ওখানে মানে একটু অদ্ভুত পরিবেশ ছিল প্রথম থেকেই। জি। তো প্রবলেমগুলো ছিল মানে ওখানে ছোট ছোট বাচ্চারা, মানে 2-3 বছরের বাচ্চারা নর্মালি হাঁটতে পারতো না। আচ্ছা। হাঁটতে পারতো না বলতে মানে নর্মালি হাঁটতেই পারতো না, পড়ে যেত, ভালোভাবে হাঁটতে পারতো না। আবার দেখা যেত কি অন্য কোথাও গেলে মানে ওখানে হাঁটতে পারে, ওই বাড়িতে হাঁটতে পারে না। তো এগুলো হতো। আর ওখানে আমার যে ফ্রেন্ডের বোনের শাশুড়ি যেটা আছে, হুম। উনারও খুব প্রবলেম হতো কি মানে উনি ঘুমালে দেখা যেত কি মানে আঁচড় দিচ্ছে, ঘুম থেকে উঠে দেখতো যে মুখে আঁচড়ের দাগ,
বড় হাতে আঁচড়ের দাগ এগুলো দেখা যেত। আর নামাজ পড়তে দাঁড়ালে অনেক সময় দেখা যেত যে লম্বা লম্বা কতলা মহিলা বোরকা পরা মানে জায়নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এটা প্রায় সময় দেখতো, নামাজে দাঁড়ালেই মানে এরকম হতো, প্রায় সময় জিনিসটা ফেস করতো। আর তখন মানে উনি অনেক সময় ভয়ে ফেন্ড হয়ে যেত। আর মানে সেন্সে আসার পর দেখতেছে তো মানে সব নর্মাল আছে, এরকম প্রায় সময়ই হয়। আর আরও কয়েকবার মানে এসব দেখছে যে মানে ঘুমাইলে বা ঘুমানোর পরে উঠার পরে জানালা দিয়ে যখন তাকায় দেখা যায় যে মানে কোনো একটা মহিলা চালান তারা কিন্তু নিজেরা টুকিটাকি কাজ জেনে রাখেন। সবসময় তো আর মিস্ত্রি পাওয়া যাবে না, আর টুকিটাকি কাজ করার জন্য গাড়িতে সবসময় কিছু জিনিসপত্র থাকেও। উনি কোনোভাবে সমস্যা ধরতে পারছেন না। হঠাৎ করে ওনার মনে হলো যে কিছুটা সামনে গেলেই তো ওনার স্ত্রী মানে এই দীপা মিত্র আপুর বান্ধবীর বাড়ি। ওই পর্যন্ত যদি গাড়িটা কোনোভাবে একটু ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যায়, সেখানে গিয়ে কোনো না কোনো সাহায্য হয়তো উনি পেয়ে যাবেন। এই কথা উনি মনে মনে ভাবছেন আর চিন্তা করছেন যে এই কাজটাই তাহলে করি। হঠাৎ করে ওনার সামনে থেকে এক কর্কশ কণ্ঠ উনি শুনতে পান। কর্কশ এক পুরুষালী কণ্ঠে তাকে বলে ওঠে, কিরে, পিঠা নিয়ে যাচ্ছিস, আমাকে পিঠা দিবি না? এই কথা শোনার সাথে সাথে শাওন ভাইয়ের যেই ফোনটা ছিল, যেই ফোনের ফ্ল্যাশলাইটটা অন করা ছিল, এটা কি করেছেন উনি উঁচু করে ধরেছে। কে কথা বলে রে? উনি যখনই উঁচু করে ধরেছেন সাথে সাথে ওনার ফোনের ফ্ল্যাশটা বন্ধ হয়ে যায়। উনি অন্ধকারে শুধু দেখতে পান একজোড়া লাল রঙের চোখ আর একটা মানুষের অবয়ব। যেহেতু আগের রাতটাই ছিল পূর্ণিমার রাত, এই জন্য পরের রাত্রেও কিন্তু চাঁদের আলোয় আশপাশটা বেশ ভালোই দেখা যাচ্ছিল। তো উনি ফোনের দিকে যখন তাকিয়েছেন উনি চিন্তা করলেন যে ফ্ল্যাশটা কেন বন্ধ হয়ে গেল। কোনোভাবে হাতের টাচ লেগে, যেহেতু টাচ স্ক্রিন মোবাইল, বন্ধ হয়ে যেতে পারে। দেখলেন যে ওই কারণে হলো কিনা, কিন্তু দেখলেন যে এক আজব ব্যাপার, ফোনের ফ্ল্যাশ অপশনটা কিন্তু অনই আছে। ফোনের স্ক্রিনে দেখাচ্ছে যে লাইটটা অন আছে, অথচ আলো বন্ধ, আলো জ্বলছে না। অথচ স্ক্রিনে দেখাচ্ছে যে টর্চ লাইট অন। উনি কয়েকবার ফ্ল্যাশটা অন অফ করে জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু না, অন দেখায় কিন্তু আলো জ্বলে না, আর অফ থাকলে তো জ্বলেই না। তখন উনি বুঝতে পারেন উনি একটা বিপদে পড়ে গেছেন। তার কাছে যে পিঠা আছে এটা কারো তো জানার কথা না। উনি যখন বাইক চালিয়ে আসছিলেন তখনও তো আশেপাশের বহুদূর পর্যন্ত কোনো মানুষকে উনি দেখেন নাই। হঠাৎ করে কেউ কিভাবে আসবে? আর এই সকল ঘটনা কিন্তু ঘটেছে খুব অল্প সময়ের মধ্যেই। উনি আবারও সামনের দিকে তাকিয়ে দেখেন সেই লাল চোখওয়ালা অবয়বটি তখনও দাঁড়িয়ে আছে, চোখ দুটো জ্বলছিল। তখনই শাওন ভাই সাহসের সাথে বলে ওঠেন, না, পিঠা দেব না, তুই পারলে নিয়ে খা। এই কথা বলার পর শাওন ভাই অনুভব করেন যে ওই অবয়বটা তার নিজের ভাষায় বিড়বিড় করে কিছু একটা যেন বলছে, কিন্তু কি বলছে এটা শাওন ভাই বুঝতে পারেন না। হঠাৎ করে তার মনে পড়ে তার ফোনে থাকা আয়াতুল কুরসির কথা। উনি হিন্দু ধর্মের লোক হলেও সকল ধর্মকে উনি সম্মান করেন, আর রাতবিরে ওনাকে চলাফেরা করতে হয়, এই জন্য ওনার অনেক মুরব্বীরাই পরামর্শ দিয়েছেন যে আয়াতুল কুরসিটা ডাউনলোড করে রাখতে। ওই মুহূর্তে ওনার আয়াতুল কুরসির কথা মনে পড়তেই ফোন থেকে আয়াতুল কুরসি বের করেই চালিয়ে দেন। বেশ জোরে বেজে ওঠে, সাথে সাথেই কিন্তু ফোনের ফ্ল্যাশলাইটটা অন হয়ে যায়, আর সামনের অবয়বটা কোথায় যেন মিলিয়ে যায়। তো ফ্ল্যাশ জ্বলে ওঠা মাত্রই আলো ফেলে দেখেন যে কিছুই নাই। তারপরও উনি কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন যে কি করবেন, সামনে আগাবেন নাকি কি করবেন। যাই হোক, মনের সাহস নিয়ে এই আয়াতুল কুরসিটা এমনভাবে ছেড়ে দেন যেটা শেষ হয়ে যাওয়ার পরেও যেন আবার চলতে থাকে। এমনভাবে এরকম একটা অপশন আছে যে শেষ হয়ে যাওয়ার পর আবার চলতে থাকবে, একই জিনিস বারবার চলতে থাকবে। তো উনি ওইভাবে আয়াতুল কুরসিটা চালিয়ে মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে বাইকে উঠে যখনই স্টার্ট দিয়েছেন, আশ্চর্য ব্যাপার, তখন কোনো সমস্যা ছাড়াই ওনার বাইকটা স্টার্ট নিয়ে নেয় এবং ওই স্থান ত্যাগ করে দ্রুত চলে আসেন। ওনার বাসায় আসার আগ পর্যন্ত ফোনে তখনও আয়াতুল কুরসি চলছিল। পুরো রাস্তাতে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। তবে উনি বেশ ভয় পেয়েছিলেন। হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলে তো ভয় মানুষ পাবেই, এটাই স্বাভাবিক। তো বাড়িতে উনি চলে আসছেন, এরপরে উনি আয়াতুল কুরসিটা বন্ধ করেছেন। উনি বাড়িতে আসার পর ওনার যেই জ্যাকেটটা রয়েছে ওই জ্যাকেটের মধ্যে ওনার যে শালিকা একটি তুলসীর পাতা দিয়েছিলেন, কাঁচা একটা তুলসীর পাতা, যেটা ওনার সামনে নিজ হাতে ছিঁড়ে সে দিয়েছিল। উনিও দেখেছেন সেটা কাঁচা পাতা। উনি ওই জ্যাকেটের ওই পকেটটা খুলেছেন, পকেটে হাত দিয়েছেন। হাত দেওয়ার পর হাতটা মনে হলো বেশ খসখস করে উঠল, মানে মচমচ করে উঠল। কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা না, মচমচ করলো কিসে? উনি হাত বের করে দেখেন যে সেই তুলসীর পাতাটা একদমই শুকনা।
ওনার হাতের ধাক্কা লেগে তুলসীর পাতাটা কিছুটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। আশ্চর্য ব্যাপার, এই তুলসীর পাতাটা ওনার শালিকা ওনার সামনে কাঁচা একটা পাতা ছিঁড়ে দিয়েছিল, সজীব একটা পাতা। এই পাতাটা কিভাবে এত অল্প সময়ের মধ্যে শুকিয়ে একদম মরমরে হয়ে গেল, এটা তো কোনো সুযোগই ছিল না। যাই হোক, উনি বাসায় এসে ওই সময় কাউকে কিছু বলেন নাই। এসে উনি ফ্রেশ হয়েছেন, ওনার ওয়াইফের সাথে মিলে পিঠা খেয়েছেন, এরপর উনি ঘুমিয়ে পড়েছেন। রাত আনুমানিক যখন 4টার মতো বাজে, তখন উনি অনুভব করেন কেউ নাকি তার নাম ধরে ডাকছে, ঘরের বাইরে থেকে ডাকছে, শাওন শাওন শাওন, এভাবে উনি ডাকছে আর কি ওনাকে। উনি কিন্তু পাশে থাকা দীপামিত্রা আপুকে বলেছিলেন যে আমাকে কে যেন ডাকে, দেখো তো কে ডাকে, তুমি কি শুনতে পাচ্ছ? তবে একবারই উনি বলেছিলেন, এরপর উনি আবার ঘুমিয়ে যান। এরপরে অবশ্য এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল ওই রাত্রের একটা বিশেষ ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, ফেরার সময় হঠাৎ করে বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেল। মোবাইলে ফ্ল্যাশলাইট অন করার পরও মোবাইলে দেখাচ্ছে যে ফ্ল্যাশলাইট অন, অথচ ফ্ল্যাশলাইটটা জ্বলছে না। এরপর আয়াতুল কুরসি চালানোর পরই ওই অবয়বটাও ভ্যানিশ হয়ে গেল, বাইকটা স্টার্ট নিল। সবচাইতে অদ্ভুত এবং রহস্যময় ব্যাপার হচ্ছে এই কাঁচা তুলসী পাতাটা কেন এভাবে শুকিয়ে গেল, মনে হচ্ছে একদম শুকনা একটা পাতা। এটা কি কোনোভাবে শুকানোর কথা? শাওন ভাই বারবার স্মরণ করেছিলেন যে ওনার পকেটে আর কোনো তুলসী পাতা ছিল কিনা, কিন্তু না, আর কোনো তুলসী পাতা ছিল না। চিন্তা করেছেন যে ভুল করে অন্য কোনো পকেটে ওই কাঁচা পাতাটা ঢুকিয়েছিলেন কিনা, সেটাও না। উড়ে এসে অন্য কোনো পাতা ওনার ওই বুক পকেটে ঢুকেছিল কিনা, সেটাও না। কারণ হচ্ছে ওই তুলসী পাতাটা ঢোকানোর আগে উনি জ্যাকেটের চেইনটা খুলেছিলেন, তুলসী পাতাটা ঢোকানোর পর আবার চেইনটা বন্ধও করেছিলেন নিজের হাতে। তাহলে এই পাতাটা শুকিয়ে গেল কেন? অনেক কিছুই কিন্তু রহস্য রয়ে গেল। ধন্যবাদ জানাচ্ছি দীপামিত্রা আপুকে, ধন্যবাদ জানাচ্ছি ডেন্টিস্ট শাওন ভাইকে। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। করতে আমি শুধু রুমটাই বন্ধ করে দিতে পারবো, এর বেশি আর এখানে করা তো সম্ভব না। তো রুমটা বন্ধ করে দেয়। রুম বন্ধ করে দেওয়ার পরেও দেখে কি ওনাদের জানলার বাইরে থেকে, যেখানে ডোবা, যেখানে আত্মহত্যা করছিল আপুটা, ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছে, কখনো হাসির আওয়াজ আসতেছে, কখনো হচ্ছে আপনার হাঁটাহাঁটির আওয়াজ আসতেছে, কখনো মানে জানলা খুলে যাচ্ছে। জানলা লাগানোর পরে অনেক সময় দেখা যায় জানলা খুলে যাচ্ছে, আবার রাতের বেলা দেখা যায় জানলার মধ্যে শব্দ করতেছে টকটক করে, আবার হচ্ছে দরজার মধ্যে শব্দ করতেছে টকটক করে। এক পর্যায়ে এরা এই বিষয়গুলো মানিয়ে নেয় আর কি, মেয়ের বাবা মা। তো ওরা কি এই বিষয়গুলো মানিয়ে নেয়, কিন্তু আশেপাশে যে ভাড়াটিগুলো থাকে এরাও আর কি এই প্রবলেমগুলো ফেস করে, ইচ্ছা করে, মানে তাদেরকে আর কি একটা ডিস্টার্ব করার জন্য আর কি এই প্রবলেমগুলো করা হচ্ছে। তো ওরাও ফেস করে, যেরকম দেখতেছে কান্নার আওয়াজ আসতেছে। তো এলাকার মধ্যে ওই জায়গায় আশেপাশে আর ভাড়াটিয়ে থাকতে চাইতো না, ভয় পাইতো ওরা। দেখা গেল জানলা খুলছে, এই জানলা দিয়ে দেখতেছে যে মেয়েটার বডিটা ঝুলতেছে ওইভাবে, হয়তোবা কেউ যাচ্ছে দেখতেছে এরকম বডিটা ঝুলতেছে। তো যাই হোক, তো ওই যে আপুটার ভাইয়াটার সাথে রিলেশন ছিল, যেই ভাইয়াটার সাথে, ওই ভাইয়াটা স্বপ্নের মধ্যে দেখতো প্রত্যেক দিন যে তাকে ওই হুমকিটা দিচ্ছে যে আমি তোকে ভালো থাকতে দেব না, আমি মারা গেছি তোকেও আমি মারবো, তোকে আমি ভালো থাকতে দিব না, তুই শেষ হয়ে যাবি, এরকম হুমকি দিচ্ছে। তারপর উনি শুয়ে আছে, হঠাৎ করে ওনার মনে হচ্ছে কি ওনার একদম কপাল চোখ বরাবর পা ঝুলতেছে। মানে কি একটা ভয়ঙ্কর ফিলিংস, মানে মনে হচ্ছে ওনার এই ফ্যানের মধ্যে কেউ একজন ফাঁসি দিছে, গলায় দড়ি দিছে, আর তার পাটা তার চোখ বরাবর ঝুলতেছে। আর পাগুলা নড়ার কারণে যে বাতাসটা আছে, সেই বাতাসটা সে মানে তার নাক বরাবর বাতাসটা পাচ্ছে সে, যে পাগুলো ধীরে ধীরে নড়তেছে। তো চোখ খুলে দেখে কেউ নাই। আবার সে হয়তো কাত হয়ে শুয়ে আছে, দেখতেছে চুল টুল, মানে চোখ বন্ধ অবস্থায়, মানে তার এমন মনে হচ্ছে যে আপুটা চুল টুল মানে খোলা অবস্থায় তার দিকে তাকায় আছে, চোখ বড় বড় করে, চোখ মানে বড় বড় দৃষ্টিতে তার দিকে তাকায় আছে। তারপর সে চোখ খুলে দেখে কেউ নাই। আবার সে ম্যাসে থাকতো, তো ম্যাসের পাশের রুমের ওদেরকে ডেকে আনতো যে এরকম সমস্যা হচ্ছে। তো ওরা আসে দেখতো নর্মালি কিছু নাই। তো সে এক পর্যায়ে পর পাশের রুমের একজনকে তার রুমে শিফট করে নেয়। তো তার রুমে শিফট করার পরেও দেখা যেত কি এরকম দেখতেছে যে এরকম, তার মানে এরকম একটা ফিলিংস হচ্ছে যে উপরে ফ্যানের উপর থেকে যে তার পাটা একদম বরাবর না, তার নাক বরাবর ঝুলতেছে, তার পায়ে দিয়ে ব্লাড পড়তেছে। এরকম একটা তার ফিলিংস হচ্ছে যে পায়ে দিয়ে ব্লাড অথবা লিকুইড পানি জাতীয় কিছু একটা পড়ছে। তো সে সাথে সাথে চিল্লায় উঠতো, উঠিয়া দেখতো যে না, উপরে আসলে ফ্যানের ওখানে কিছুই নাই। কিন্তু সে যখন আয়নার সামনে যায়, দেখে যে হ্যাঁ, তার একদম কপালের মধ্যে 2-3 ফোঁটা ব্লাড। আসলে কই থেকে আসলো কি সে আসলে মানে বুঝতে পারম।
টর্চের আলো ফেলতেই দেখলাম রুমটা একদমই খালি। বেডটা পুরনো প্লাস্টিকে মোড়ানো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বেডটার মাঝখানে এমনভাবে দেবে আছে যেখানে মনে হয় যে কেউ লাথি মেরে বা কোনো কারণে কোনো কিছু পরে মনে হয় দেবে আছে, যেখানে মনে হচ্ছিল যে সেখানে কেউ শুয়ে আছে। নর্মালি বেডটা তো স্বাভাবিক থাকে, কিন্তু একজন মানুষ যখন শুয়ে পড়ে তখন যে বেডটা যেভাবে একটু দেবে যায় সেরকমটা মনে হচ্ছে। তো ঠিক তখনই আমাদের কানের কাছে, খুব কাছে একজন ফিস করে কিছু একটা বলার চেষ্টা করতে যাচ্ছে, কিন্তু কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল না। এদের দুজনে যখন এই ধরনের কোনো একটা সাউন্ড পাচ্ছিলাম, তখন আমরা দুজনে সেই বেডটা থেকে সরে দাঁড়ালাম এবং লক্ষ্য করলাম যে করিডোরে কোনো মানুষ নেই এবং সেই রুমটা তো কোনো কিছুই নেই। তো এটা দেখে রনি তো ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তহিদ ভাই চলেন এখান থেকে পালাই। কিন্তু আমরা যখন ফিরতে যাব দেখলাম করিডোরের সব লাইট একসাথে নেমে গেল, অথচ আসার সময় সমস্ত লাইটগুলো জ্বলা ছিল। তো ঘুটঘুটে অন্ধকারে আমরা শুধু শুনতে পাচ্ছিলাম একটা ট্রলি চাকার ঘোরার শব্দ, যেরকম ট্রলি চাকাগুলো ঘর ঘর করে শব্দ হয়, আর শব্দটা মনে হয় যেন আমাদের দিকেই আসতেছিল। তো আমি পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালালাম। আলোর ছটায় যা দেখলাম সেখানে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হাসপাতালের করিডোরের মাঝখানে একটা স্ট্রেচারে দাঁড়িয়ে আছে, তার উপর সাদা কাপড়ের ঢাকা একটা লাশ। অথচ একটু আগেও যেখানে কিছুই ছিল না, সব কিছু ভয়ের ব্যাপার হলো, এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো চাদরের নিচ থেকে একটা হাত বেরিয়ে আসতেছে। সেই হাতটা নড়তেছে, হাতটা ধীরে ধীরে চাদরটা সরিয়েও দিচ্ছে। এটা দেখে তো আমরা দুজনে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। চাদরের নিচ থেকে একটা মুখ বেরিয়ে এলো, মুখটা অর্ধ পোড়া, চোখগুলো সাদা। সেই মৃতটা স্ট্রেচার থেকে নেমে ধীরে ধীরে আমাদের দিকে আসতে শুরু করলো। প্রতিটা কদমে হাড়ের কটমট শব্দ হচ্ছিল। আমাদের দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল যে হাসিতে কোনো শব্দ নেই, শুধু ঠোঁট দুটো কানের লতি পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। আমরা দুজন যান প্রান্ত দিয়ে দৌড়ালাম সেই মেইন ওয়ার্ডের দিকে, কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছিল না। মনে হচ্ছিল আমরা একই জায়গায় বারবার ফিরে আসতেছি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমি খেয়াল করলাম রনি আমার পাশে নাই। আমি একা অন্ধকারে চিৎকার করে রনিকে ডাকলাম, কোনো সাড়া নেই। তখন পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখল। আমি ভাবলাম রনি, কিন্তু হাতটা যে এত বরফের মতো ঠান্ডা যা কল্পনার বাইরে। তো পিছনে যখন আমি ফিরে দেখলাম সেই 412 নম্বর কেবিনের নার্স ইউনিফর্ম পরা এক মহিলা, কিন্তু তার কোনো চেহারা নেই, পুরো মুখটা মসৃণ মাংসের পিণ্ড। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আরাফ। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলায়। তো ঘটনাটি শুরু হয়েছে 2023 সালের প্রথম দিক থেকে। ঘটনাটা বোঝার জন্য ওনাদের বাসার বর্ণনাটা দেওয়াটা জরুরি। ওনাদের একতলার একটা পাকা বাসা, ওনাদের রুমগুলো সিরিয়ালি একটার পর একটা। প্রথমে ওনার আব্বু আম্মুর রুম, তারপর একটা ওয়াশরুম, তারপর এই যে আরাফ ভাইয়ের রুম, তারপর ওনার দাদির রুম, তারপর আরেকটা ওয়াশরুম। ওই ওয়াশরুমের পরে আরেকটা রুম রয়েছে যেখানে কোনো গেস্ট আসলে থাকেন। ওনাদের রুমের সামনে দিয়ে বড় একটা বারান্দা রয়েছে আর বাইরে একটা উঠান। এখন আসি ঘটনায়। ঘটনাটা সূত্রপাত ঘটে মূলত ওনার দাদির সাথে। একদিন রাত আনুমানিক 2টো কি 2:30টার দিকে ওনার দাদি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন। এরপর ফ্রেশ হয়ে আবার নিজের ঘরে ঢুকেছেন। যেই না দরজা বন্ধ করতে যাবেন তখন দাদি খেয়াল করবে তার স্ত্রীকে নিয়ে। তো ওনারা তো সবাই খুশি হন যে তাদের পরিবারে যে জিনের যোগাযোগ রয়েছে তার বিয়ে হবে, আর ওই চিন্তা থেকেই মূলত মিষ্টি কিনে আনার চিন্তা করা হয় যে মিষ্টি কিনে আনা হবে। তো সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে দুপুরবেলা খবর আসে যে আরাফ ভাইয়ের আব্বু রোড অ্যাক্সিডেন্ট করেছেন। এই অ্যাক্সিডেন্টে ওনার আব্বুর হাত এবং বুকের পাঁজরের হাড় ভেঙে যাওয়া সহ শরীরে বড় বড় ক্ষতের সৃষ্টি হয়। তো পরশুদিন ওনারা সবাই হসপিটালে ছিলেন। এইদিকে রাতের বেলা এই ওমর ফারুক এসে কাউকে না পেয়ে সকল বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করে। সে সকল বিষয়ে খোঁজও পেয়ে যায়। এখন কথা হলো আসলে ঘটনাটা কি ঘটেছিল। ওই দিন রাত্রে যখন এই আরাফ ভাই এবং ওনার আম্মু রাত 9:30টার দিকে বাসায় আসছেন হসপিটাল থেকে, তখন দেখেন যে আরেকটা জিন যার নাম হচ্ছে হামজা উনি বসে আছেন। তখন ওনারা ওমর ফারুকের বিয়ের বিষয়ে জিজ্ঞেস করলে ওই জিন হামজা বলতে শুরু করেন যে যেদিন হামজা এসেছেন ওই দিন এশার নামাজের পর নাকি ওমর ফারুক এসেছিল তার স্ত্রীকে নিয়ে, কিন্তু কাউকে না পেয়ে হামজাকে বলে পাঠায় যে একটু খোঁজ খবর নেওয়া তো আসলে ঘটনাটা কি, বাড়িতে কেউ নাই কেন। তখন এই দেখা যায় যে আরাফ ভাইয়ের ঘর বন্ধ। আর আরেকটা ব্যাপার, বন্ধ বলতে এই যে রুকিয়া করে বন্ধ করা হয়েছে। সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে, ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে
যে ঘর বন্ধ করে দেওয়ার কারণে কালো জাদুর মাধ্যমে চালান করা যে জিনগুলো ছিল, এই জিনগুলো ওই সময় কোনো ক্ষতি করতে না পেরে ক্ষোভে রাগে মূলত আরাফ ভাইয়ের আব্বুর এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত একটি দুর্ঘটনা যেটা ওই দুষ্টু জিনেরা করেছে। এটা মোটেও স্বাভাবিক না। তো এই যে জিন, ওমর ফারুক এসব কথা যখন জানতে পারে তখন সে রাগে ক্ষোভে ফেটে পড়ে। তখন কি করে? তখন তার স্ত্রীকে বাড়ি পৌঁছে দিয়ে রওনা করে চালান দেয়া জিনদের সাথে কথা বলতে। তখন 3 জন জিন মূলত ওখানে যায়, হামজা, ওমর এবং নূর। 3 জন মিলে ওই জিনদের সাথে কথা বলে। একটা পর্যায়ে এসে এদের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে বসে। এই ওমর, হামজা এবং নূর মিলে এই কালো জাদু মাধ্যমে যেই জিনেদেরকে চালান করা হয়েছিল এই জিনগুলোকে হত্যা করে। তো এতগুলো হত্যাকাণ্ডের কারণে ওই জিনেরা আবার যেই গোত্রের, দেখা যাবে যে ওই গোত্রের সাথে যুদ্ধ বেঁধে যেতে পারে। জিনদের মধ্যে কিন্তু হামেশাই এই ঘটনাগুলো ঘটে। এখন যদি এর বিচার না করা যায় তাহলে কিন্তু ঝামেলা হবে। এই জন্যই মূলত ওমর ফারুকের বাবা, যিনি গোত্রের সর্দার, উনি কি করেছেন? উনি এই 3 জনকে শাস্তি দিয়েছেন। 3 জনকে কেন প্রাণ নেওয়া হলো? পরে বিবেচনা করে দেখা যায় যে যাদের হত্যা করা হয়েছে তারা সকলেই খারাপ জিন ছিল। ওমর, হামজা এবং নূর মানুষের উপকারের জন্যই এই শয়তানদেরকে হত্যা করেছে। পরে এদের সাজা কমিয়ে 3 মাস তাদের গোত্রেই বন্দি করে রাখা হয়েছিল। তারা এই সময় কোথাও যেতে পারবে না, কারো সাথে যোগাযোগ করতে পারবে না, শুধু গোত্রেই থাকতে পারবে। এর মধ্যেই মূলত দাদির সাথে এত কিছু ঘটে যায়, যার কারণে এই জিনদের তরফ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা ওনারা পান নাই। এই খারাপ জিনদের কারণেই দাদির মৃত্যু হয়। কারণ হচ্ছে দাদির এই ঘটনাটা মূলত ঘটেছিল ওই 3 জিনের মৃত্যুর পর আরও 7টা জিন প্রতিশোধ নেয়ার জন্য এখানে এসে আস্তানা গাড়ে। এর মধ্যে তো এই যে 3 জিন, ভালো যে 3 জিন, ওরা তো আবার আটকানো আছে, তারা তো আসতে পারে নাই। এরা এসে আস্তানা গেড়েছে। দাদি যাদেরকে দেখতেন তারা এদেরকেই, এরাই আসতো দাদির কাছে, এরাই দাদিকে মূলত এরাই হত্যা করেছে প্রতিশোধ হিসাবে। তাদের দলের বা তাদের আত্মীয়দের মধ্যে 3 জনকে হত্যা করা হয়েছে এই কারণে। মূলত এই যে হামজা, তিনি বলেন যে যখনই হামজা এই বাড়িতে এসেছেন তখন দেখা গেল দাদির ঘরে 7টা শয়তান জিন বসবাস করছে। মূলত এই কারণেই এই আরাফ ভাইয়ের আম্মু যখন দাদির ঘরে নামাজ পড়তে যেতেন তখন তার শরীরটা ভার মনে হতো। এরপর ওনারা অনেক কৌশলে এই 7টা জিনকে আটক করেন। আটক করার পর ওনাদের গোত্রে নিয়ে যান। গোত্রে নিয়ে যাওয়ার পর ওই 7টা জিনের মৃত্যুদণ্ড নাকি কার্যকর করা হয়। মূলত এরা আরও বড় ধরনের ক্ষতি করবে যদি বেঁচে থাকে। তো যাই হোক, এই 7টা জিনই দাদিকে নৃশংসভাবে হত্যা করে, অথচ দাদির কথা কেউ বিশ্বাস করেনি। কেউ বলেছিল বয়স হয়ে গেছে, ভুলভাল দেখছে, কেউ বলেছিল হ্যালুসিনেশন হয়েছে, এইটা সেইটা, বিভিন্ন ধরনের কথাবার্তা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসুল ভাই, আমি সামিউল ইসলাম সিদ্দিকী দীপ্ত। আমি পোল্যান্ডে থাকি। আজকে শুরুতেই ঘটনায় চলে যাই, জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, আমি জানি আপনারা সবসময় ভালো দলেই থাকেন। তো ঘটনাটা যখন আমার সাথে ঘটে, দ্যাট টাইম আই ওয়াজ ইন নেদারল্যান্ডস, ইন আমস্টারডাম। তখন আমি আমস্টারডামে পড়ালেখা করতাম। আমস্টারডাম, ইউনিভার্সিটি অফ আমস্টারডামে একটা ডিপ্লোমা কোর্সে আমি তখন যাই নেদারল্যান্ডসে, বাংলাদেশ থেকে। সো যখন আমি নেদারল্যান্ডসে থাকতাম সেই সময় আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। আসলে অনেক সময় আমরা বলি, অনেক মানুষই আমরা বলি যে প্যারানর্মাল অনেক কিছু বিলিভ করি না। ওয়ান্স আপন এ টাইমে আমিও ওরকমভাবে বিলিভ করিনি, কারণ আমি কোনোদিন দেখিনি বা এক্সপিরিয়েন্স করিনি। সেই হিসাবে আমি আসলে বলতেছি। পরবর্তীতে আমার আসলে বিলিভ হইছে যে না, এরকম কিছু ঘটতে পারে। আমার ঘটনাটা এতটা ভয়ঙ্কর না, তবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন মানুষদের সাথে। সো ঘটনাটা ঘটে আমার সাথে। দ্যাট টাইম আমি একটা রেস্টুরেন্টে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে তখন আমি পার্ট টাইম জব করতাম। প্রতিদিন আমাকে 5 ঘন্টা সেখানে আমার কাজ করতে হইতো। আমি আমার দায়িত্ব ছিল শুধু ক্যাশ বোনদ এবং ক্যাশগুলোকে লাস্টে কাউন্টিং করে মালিককে বুঝায় দেওয়া আসা, যে করে হোক, কারণ তার স্টুডেন্ট ছিল অনেকগুলা। অ্যান্ড ইট ওয়াজ আ টার্কিশ রেস্টুরেন্ট। সো নেদারল্যান্ডস অনেক টার্কিশ রেস্টুরেন্ট আছে। সো আমস্টারডামে যখন ঘটনাটা ঘটে তখন আমি কাজ করতাম হচ্ছে বেলমার অ্যারিনা। ইটস এ ভেরি বিগ প্লেস ইন আমস্টারডাম। এটা খুবই ফেমাস একটা জায়গা বলা যায়।
আয়াস্ক যেই টিমটা আমরা দেখি চ্যাম্পিয়ন্স লিগের মাঝে মাঝে, এই টিমটার স্টেডিয়ামের বাইরেই, আয়াস্কের ফিল্ডের বাইরেই আমাদের রেস্টুরেন্টটা ছিল। তো সবসময় এটা জমজমাটপূর্ণ একটা জায়গা ছিল। দেখা যেত বিকেলবেলা যখন নেদারল্যান্ড, মনে আছে আমি যখন 17 নম্বর নাম্বার গেট ক্রস করে 13 নাম্বার গেট, দ্যাট টাইম অলওয়েজ আমি বলি আল্লাহ কি যে এটার আমি জানি না কেন অনেকের সাথেই হয়েছে এই ধরনের। 13 নম্বর গেটের কাছে যখনই আসলাম, সেই সময় সবচেয়ে অবাক বিষয়, আমি সেইখানে এখন আমার একটা আরেকজনের নাম আমি অ্যাড করতেছি, যে নামটা আমি অ্যাড না করলে না। সেইখানে দ্যাট টাইম আমার যে গার্লফ্রেন্ড ছিল এমিলি জেনিফার কলি, ও ওয়াজ আর্জেন্টাইন অ্যাট দ্য টাইম। আমি দেখি এমিলি দাঁড়ায় আছে। স্বাভাবিক, আমি ফ্ল্যাশ লাইটের মধ্যে দেখি এমিলি দাঁড়ায়, সিগন্যাল দিছে, যেটা সম্ভব না। এমিলি সেই সময় হঠাৎ করে আমার সাইকেল থামায়। সাইকেল থামানোর পরে এই সময় আমি হঠাৎ করে দেখতে পারি যে দীপ্ত তুমি দাঁড়াও, যেটা ওর ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশন করছে, আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি দাঁড়াও। আমি দেখে তো ফার্স্টে অবাক, আমি কিসি বাস্তব কথা বলতে যে তুমি এত রাতে এখানে কিভাবে, পসিবল না, এটা তো সম্ভব না, তুমি এখানে কি করতেছো? এখান থেকে তো আমাদের বাড়ি এখনও তো অনেক দূর, এখনও তো 1.8 কিলোমিটার সামথিং আছে, কারণ গ্রেভিয়েট শেষ হলে আমাদের কিছু দূর আর কি, বাসা সায়েন্স পার্ক বেশি দূর না। তো যখন আমি করলাম তখন বলতে, তুমি এরকম সাধারণ একটা টি শার্ট জিন্স প্যান্ট, বাইরে এত টেম্পারেচার, তুমি এরকমভাবে মানে কাহিনী কি? তাও যথাসম্ভব সেই করলো। আমি সাইকেল থেকে নামলাম। সাইকেল থেকে নামার পরবর্তীতে, হ্যাঁ আমার আন্টি আছে, আমার আন্টি তো এখানে আছে, আমার আন্টি সে আর্জেন্টিনা থেকে আসছে, তার ডেনমার্কে পোস্টিং ছিল, সে ডেনমার্কে থেকে নেদারল্যান্ডসে ঘুরতে আসা, সে ইউনাইটেড নেশনে জব পাইছে, সো এখানে ঘুরতে আসছে। আমি তার সাথে দেখা করতে গেছিলাম। আমি বলছি তুমি দেখা করতে গেছিলে, আমি যখন তোমাকে সন্ধ্যা 7:30টায় কল দিই তখন তো তুমি ঘুমাইতেছিলা, তখন তো তুমি আমাকে বলো নাই এত কথা বলো না, চলো যাই, বাসায় যাই। সো এখন একটা কথা আছে, 13 নম্বর গেট দিয়ে একটা এই গ্রেভিয়ার্ডের ভিতর দিয়ে একটা মানে রাস্তা আছে, এই রাস্তাটা 1 নম্বর গেটে যায়, ঠিক একটা বড় রাস্তার মতো আছে, এটার ভিতর দিয়ে 1 নম্বর গেট দিয়ে বের হলে আমার মিনিমাম না হলেও 350 মিটার আমার সাইকেল কম চালাইতে হবে। তো আমি খুব তাড়াতাড়িভাবে আমি ওখান থেকে যেতে পারবো, কোনো ধরনের আমার সমস্যা হবে না। তো সেই সময় এমিলি আমাকে বললো চল যাই, আমরা গ্রিভেটের ভিতর দিয়ে যাই, চল। তুমি পাগল হয়েছো নাকি? আমি আমি গ্রিভেটের ভিতরে যাব, এটা তো সম্ভব না এখন, কারণ তুমি জানো এটা একটা হন্টেড প্লেস, আর আমি এইগুলা বিষয়ে মুখোমুখি হইতে চাই না। আমি ভয় পাই কি পাই না পাই সেটা পরের বিষয়, কিন্তু আমি জিনিসের মুখোমুখি হইতে চাই না। আমি যেহেতু জানি মানুষজন বলে যে এটা একটা খুবই একটা ডেঞ্জারাস একটা এরিয়া, আমি কেন যাব সেটার ভিতর দিয়ে? আমার তো যাওয়া উচিত না। তোমাকে যাইতে হবে, চল, যেখানে যাইতে হবে তোমাকে যাইতে হবে। এক কথা কাটাকাটিতে মানে আমি যখন তাকে মানে সে যখন ভিতরে ঢুকে না, তখন আমার হাত ধরছে, আমি তার হাত যখন ধরছি, কেন সে যাবে, একা যাবে, আমাকে ছাড়াই সে যাবে ওটার ভিতর দিয়ে, আমি তার হাত ধরছি, সে আমাকে একটা ঝাটকা দেয়। সে আমাকে আসলে একটা কথা বলতে কি রাসেল ভাই, এটা আসলে অবিশ্বাস্য একটা জিনিস। একটা 52 কেজির একটা স্বাভাবিক মানুষের 17 মিনিট টাইম লাগে, 1.8 কিলোমিটার, প্রায় অলমোস্ট 2 কিলোমিটার পথ হাঁটতে আমার টাইম লাগছে, আমার যেটা মনে হয় 4 থেকে 5 মিনিট। সায়েন্স পার্টির গেটের সামনে আমি আসলাম, গেটের সাথে আসে আমাদের ইলেকট্রিক কিক। আমি যখন পাঞ্চ করছি, আমার গেটের মধ্যে আমি থাকতাম হচ্ছে 17 তলায়, যখন আমাকে নিচতলা থেকে আমি পাঞ্চ করছি, অটোমেটিক গেট খুলে গেছে। যখন আমি ঢুকবো তখন আমি ঘুরছি, সে ভাই আমার পকেট থেকে একটা কি বাইর করতো, অটোমেটিক কি, তো এটা শুধু স্ক্রিনের মধ্যে ধরলেই গেটটা খুলে যাবে। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম হয়তো এটা আমার টাইম লাগছে হয় ম্যাক্সিমাম হচ্ছে 4 থেকে 5 সেকেন্ড। খুলছি গেট, পিছ থেকে দেখি সেই লোক নাই, সেই লোক নাই। আমি তারে খুঁজে এইদিকে খুঁজে পাই না, কারণ দেখেন যদি ডান দিকে দেখি, আমার অ্যাপার্টমেন্টের ডান দিক থেকে যদি দেখা যায়, ডান দিক থেকে 8টা অ্যাপার্টমেন্ট আরও আছে, 8টা বিল্ডিং আছে আরও, বাম দিক থেকে দেখলে আরও 11টা বিল্ডিং আছে। কোথায় যাবে? সব একবার ডাইরেক্ট দেখায় যায় আমার এখান থেকে, কারণ রাস্তার মধ্যে শুধুমাত্র আমি একা, এত রাত্রে শুধুমাত্র আমি একা, প্রায় 3টা বেজে আসতেছে, এত রাত শুধু আমি একা। নাই তো নাই, কোথায় গেছে কি গেছে, আমি যে তাকে ধন্যবাদ দিব বা থ্যাংক ইউ জানাবো কোনো সুযোগই নেই। কোথায় গেছে কি গেছে না গেছে আমার কোনো খেয়ালই নেই। তখন আমার তাৎক্ষণিক মনে পড়ছে, সাথে সাথে ফোন দিছি আমি এমিলিকে। যখন আমি ফোন দিই, সে 2বার রিসিভ করার পরে রিসিভ করে না, 2বার কল হওয়ার পরে রিসিভ করে না, 3বার গেলে সে কল রিসিভ করছে। তুমি কোথায়? সে আমাকে বলছে হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আমি বললো তো আমার কথা বাদ, তুমি কোথায়? আমি এত রাতে কোথায় থাকবো, আমি তো ইয়েতে। ও ঘুমে 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 ভাবে বলতেছে আমি তো উপরতলায়, আমি তো উপরে রুমে, তুমি তো কিছুক্ষণ আগে বাইরে ছিলা, তুমি কি পাগল নাকি? আর তোমার সাথে আমার সন্ধ্যা 1:30 কথা হয়েছে, আমি তখন থেকে রুমে, তুমি উপরে আসো, দেখো আমি তো রুমেই। টাইম ফেল সামথিং, যাই কিছু সে সময় ফোনটা রাখি,
আর এটাই ছিল আসলে একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্সের মধ্যে অন্যতম, যে জিনিসটা ছিল সে তখন আমি সব কিছু রিপিট করি যে না আমি এত তাড়াতাড়ি কিভাবে আসলাম, যাই কিছু যেই জিনিসটা আমার সাথে ছিল অবশ্যই সেটা হয়তো আল্লাহর প্রেরিত একজন ভালো মানুষ বলবো না, অবশ্যই জিন হোক মানুষ হোক, জিত তো ভালো কিছু ছিল ইনশাল্লাহ। এটা আমি মনে করি এটাই ছিল আমার আসলে মূলত এক্সপিরিয়েন্স। যদি ভালো লাগে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার নিজের সাথে ঘটছে জিনিসটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। দেশের সকল মানুষের জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি শামীম মিয়া। আমি আজ যার ঘটনা শেয়ার করব তার নাম অনেক ভাই। সাকিব আল হাসান নয়ন ভাই মারফত আমাকে এই ঘটনাটা শেয়ার করেছেন। মূলত 2015 সালের দিকের ঘটনা এটা হবে। তখন অনেক ভাই ক্লাস 4-এ পড়তেন। তিনি বেশিরভাগ সময় তার নানি বাড়িতেই থাকতেন। তার নানি বাড়িতে নানা নানি দুজনেই ছিল। তো অনেক ভাই বলেন যে তার সেই নানি বাড়ি ছিল টাঙ্গাইলের দেলদোর থানার কোনো একটা গ্রাম হবে। গ্রামের সঠিক নাম তিনি বলেননি, অনেক ছোট ছিল তখন তিনি। তাই দেখা যেত যে নানি বাড়ি গেলেই দুপুরে খাওয়ার পরেই তিনি বের হয়ে যেতেন এবং খেলাধুলা করতেন। খেলাধুলা শেষ করে ঠিক মাগরিবের আগেই বাসায় ফিরতেন। তার নানা দোকানে কাজ করতেন সম্ভবত, এবং নানি বাসায় থাকত। এরকম কোনো একদিন খেলা শেষ করে যখন বাসায় ফিরবেন তিনি, তখন অনেক ভাই দেখছেন যে তার নানি বাসায় নাই। অনেকের বেশ ভয় লাগে, এবং ভয় লাগার একটাই কারণ যে নানি তো কখনো এই মুহূর্তে বাহিরে থাকার কথা না। আর সেই নানি বাড়ির বাইরের পরিবেশেরও বেশ ভয়ানক ছিল। ভয়ানক এ কারণে যে বাড়ির চারপাশে পিছনে বেশ বড় ঘন। তাকে পুরোটা ঘটনা খুলে বলে এবং হুজুর বলতেছে যে সেই মুহূর্তে তিনি যেতে পারবেন না, এবং কিছু দোয়া দুরুদ দিয়ে বলতেছে সেই অনেক ভাইয়ের নানাকে যে সেখানে যাওয়ার জন্য। কিন্তু অনেক ভাই নানা বলছে যে না, আপনাকে যেতে হবেই। হুজুর তখন দ্রুত সেই বাসায়, অনেক ভাই নানার বাসায় যায়, এবং নানা বাসায় যাওয়ার পর তিনি বুঝে যায় যে না, জিনের আসর এখানে আছে। এবং তিনি নানুর সাথে থাকা যে জিনটা ছিল, সেই জিনটাকে কোনো রকম তিনি আটকিয়ে ফেলেন, আটকিয়ে বোতলবন্দি করে, এবং সে নানাকে বলছেন যে আপনি যেভাবে পারেন এই বোতলে নিয়ে যান, এরকম মাটি চাপা দিয়ে দেন। ওনার এই খারাপ জিনে এরকম আচর করছিল, যেটা হওয়ার হয়েছে, এখন আশা করি সমস্যা হবে না। এবং সেই জিনকে নাকি এত সহজে আসলে বন্দি করা যায় না, অনেক কষ্ট হয়েছিল, এবং জিনটা নাকি তার নামও বলেছিল, কিন্তু অনেক ভাই আসলে সেই নামটা শেয়ার করেননি। তিনি বলেছেন নামটা বলা যাবে না। তারপর ওনার নানি মোটামুটি এরপর আস্তে আস্তে সুস্থ হয়ে যান, এবং কোনো একটা গাছের নিচে হয়তো সেই যে বোতলটা ছিল সে বোতলটাকে পুঁতে রাখা হয়। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। শুরু করছি আমার আপুর সমস্যা দিয়ে, যেটা জিন সম্পর্কযুক্ত। সে আমার ফুপা মনে হয়। তো আমার আপু যখন 13 বছর 14 বছর তখন থেকে সমস্যাগুলো হয়। সে যখন রাতে বাথরুমে যেত, সে হঠাৎ দেখা যাচ্ছিল অজ্ঞান হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যায় না। বাথরুমে যে দেখা যায় যে ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। অনেক সময় দেখা যাচ্ছিল রাতে ঘুমিয়েছে, তার হাতে বিভিন্ন আঙুলের আঁচড়ের দাগ। ঘুমের ভিতরে তাকে কেউ ডাকে, কোনো অদ্ভুত মূর্তি তার নাম ধরে ডাকতে থাকে। তো এই সমস্যাগুলো অনেক আগে থেকে চলে আসছে। বিভিন্ন সময় আমরা ধর্মীয় বিভিন্ন সমাধান করার চেষ্টা করেছি, বিভিন্ন তাবিজ করেছি, সেগুলো কিছু সময় বন্ধ থেকেছে। সমস্যাগুলো আবার কিছু সময় পরপর তাবিজ নষ্ট হয়ে যাচ্ছিল, আবার সমস্যাগুলো পুনরায় চালু হচ্ছিল। আমরা বিভিন্নভাবে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। আমার চাচাতুরা বিভিন্ন সময় তাকে মানসিক রোগের ডাক্তারের কাছে দেখিয়েছে। ডাক্তার অনেক ওষুধ প্রেসক্রাইব করেছে, যেগুলো খেয়েও দেখা যাচ্ছিল কোনো সমাধান হচ্ছিল না। তাকে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছিল বেশি বেশি করে। ট্রিপটিন 25 mg সে 4টা খেতল, 0.5 2টা খেত, তার রাত্রে ঘুম হতো না। ঘুমের ভিতরে এই সমস্যাগুলো হতেই তাকে ডাকতো। তো কেউ এসে ডাকতো ঘুমের ভিতর। সে যদি কখনো সময় সন্ধ্যার সময় বাইরে যেত মাথায় কাপড় না দিয়ে, সেদিন রাতে দেখা যেত তার সমস্যা হতো। তাকে ঘুমের ভিতর শরীরে আঁচড় দেওয়া হতো। আমরা দেখেছি অনেক সময় যে রাতে ঘুমিয়ে আছে, রাতে হঠাৎ চিল্লাচিল্লি দেখতেছি, লাইট জ্বালিয়ে সেখানে গিয়েছি, দেখি তার শরীরে আঙুলের দাগ, ক্ষত। তো 2018 সালে এরকমই একটি ঘটনা আমার বাসায় ঘটে। সে আমার বাসায় আসে বগুড়াতে। সেখানে এসে সে আমার সাথে 2018 সালে রমজান মাস 15 কি 17 রমজান এরকম সময় সে এসে আমার সাথে বিষয়গুলো শেয়ার করে। আল্লাহ হাফেজ।